তিনটা জিনিস তো আমাদের কাটতেই হবে। কি লাগবে সেখানে আপাতত। আচ্ছা, দেখি আমাদের এটা হচ্ছে ফুল উইথ একটা সাইট হবে, যেখানে এই অংশটুকু কন্টেইনারের মধ্যে হবে। আমাদের এটা হচ্ছে কন্টেইনার, গ্রিড তো করা যাচ্ছে, গ্রিড করা যাচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নিলাম একটা, ঠিক আছে। কন্টেইনারের মধ্যে আমাদের কি লাগবে? লোগো। লোগো আমাদের এই পুরো অংশটুকু লোগো, তাহলে 3টা লাগবে। কলেন্ডি 3 নিলাম, এর মধ্যে আসবে। তারপরটা কেটে দিতে হবে। লাইব্রেরিটা ফার্স্ট টাইম আসতে একটু সময় নেই, বিশাল লোগো চলে আসছে। স্ক্রিন রেজুলেশন ঠিক আছে? আমি কিছু কিছু কাজ করি, কতখানি আছে মানে 526 পিক্সেল আছে। ফিফটি পিক্সেল, 47 পিক্সেল আছে, 47 বা 46 পিক্সেল আছে। করি অন ফ্যামিলি তো সমস্যা নাই। অন ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে? এটাকে আমরা এখন সাজাবো।
অলরেডি 3 এখানে ক্লাস দেই লোগো। বেসিক স্টাইলিং, মার্জিন 0, প্যাডিং 0, জিরোতে পিক্সেল লিখতে এখনকার সময় না লেখাই সাজেস্ট করে সবাই। আর কি লাগবে? UL, OL, স্টাইল না স্টাইল নাম আর কথাকে টেক্সট ডেকোরেশন নাম। ক্লিয়ারবোর্ড লাগবে না আমাদের দৃষ্টান্তে। বর্ডার 0, এগুলাই মোটামুটি, আর লাগলে আমরা বানাই নিব। তাহলে আমাদের লোগো মার্জিন কত দিব? উপরে 26 পিক্সেল, 27 ছিল, এক্সাক্ট করলে 27 পিক্সেল, লেফট রাইট এর 0, বটমে 22 পিক্সেল। 26 ছিল, লোগোটা ছিল 27 আর উপরে লোগোর ভিতরে এর ভিতরে ইমেজের কি করবো আমরা? এখান থেকে উইডথটা ফিক্স করে দেব। হাইটটা মাপছিলাম আমি, উইডথটা মাপি না, কিন্তু আসলে এখানে উইডথে আমি হাইট দিব না, হাইট অটোমেটিক নেবে। 49 পিক্সেল আসছে। চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে, রিফ্রেশ করতে হচ্ছে না। আমাদের এখানে আমার মনে হয় স্লট লেফট লাগবে। স্লট লেফট না লাগে না। বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে ফুল লেফট, এটার কাজ হচ্ছে ফ্লট লেফট, ঠিক আছে? পুরো এলিমেন্টটা আমরা লোগো না বানায় শুধু তো বিটাকে লোগো বানাতে পারি। হ্যাঁ, তবে ইজিলি নিতে পারি, তাহলে ইজিলি হ্যান্ডেল করা যায়। আমি এটাকে বাইরে বের করে দিলাম, আমার লোগো ডিভের মধ্যেই থাকছে, কিন্তু আমি এটা শুধু দেখি এটা মাঝখানে আসলে একমাত্র সংখ্যায় বড় করে হবে। সংখ্যায় বড় করতে হবে।
ভিতরে সেটা যেহেতু আমি ওইটা ভিতরে দেখছিলাম তো এই জন্য দিয়ে নিচ্ছিলাম, এটা আমরা পি নিব, পি নিব। পি নিলে আমাদের দেয়ার নিতে হবে না, স্ক্যান দিচ্ছে ওটাকে ছোট করতে। পির মধ্যে ঢোকালে আমাকে আবার বিয়ার দিতে হবে। আচ্ছা দেই, ম্যানুয়াল স্টার্টিং করে এখান থেকে এটা কেটে দিই। ফন্ট সাইজ কত আছে এখানে, 20, কালার আছে 4, এর ভিতরে যে স্ক্যান আছে ফন্ট সাইজ না, বিয়ারের জন্য বিয়ার না নিলে তো এটা লেগে থাকে। লাইন হাইটের জন্য হচ্ছে স্ক্যানের লাইন হাইট থাকে না, লাইন হাইট 1 বা আমরা 100% করে দিতে পারি, তাহলে যতটুকু ফন্টের এরিয়া ততটুকু নেবে। এর একটা প্যাডিং দিতে হবে, দিলাম। হয় না, কাজ করছে না, প্যাডিং না কাজ করলে মার্জিন করবে, এখানে তো করবে।
হ্যাঁ সেটাই। আমার কাছে ছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাও করছে না। আমরা ইমেজের সাথেও তো প্যাডিং একদম চলে যাচ্ছে। ইমেজের সাথে মার্জিন গাইডলাইন তাহলে ছোট হবে না, ধাক্কাতে পারবে অবশ্যই। ঠিক আছে, এখানে আসলে মার্জিনই দেওয়া উচিত ছিল। এটা এখানে কেন ডিস্টার্ব করছে বাটনটা? আর কি করতে হবে, এটাকে আর একটু নামাতে হবে না? মার্জিন করবো এটাকে এখন মার্জিন আচ্ছা, মার্জিন কাজ করছে না কেন? ওদিকে যদি ছাটাই তাহলে 10 কি কাজ করবে? এটা তো লোগো, পুরা লোগোর দিকটা, তাহলে আমি এখন তো পি এর মার্জিন দিচ্ছি। লোগো ডিপের মধ্যে লাইন হাইট কাজ করবে না, লাইন হাইট দিলে সমস্যা হবে। এই বাটনটা এইখানে কেন? এই বাটনটাকে প্যাডিং কাজ করছে না, 10 না যায় তাহলে 5 দিই। এখন আমাদের মূল যে অংশ, এটা হচ্ছে মেনু। হচ্ছে আমার কাছে মনে হয় বুটস্ট্র্যাপের যদি মেনুটা কাস্টমাইজ কেউ করতে পারে, সে সব কাস্টমাইজ করতে পারবে। মেনুটাই আমার কাছে মনে হয় সবচাইতে জটিল করে বুটস্ট্র্যাপের। তাহলে আমরা মেনু নিব এখানে 3 নিচ্ছি, তাহলে 9 নিব আর না। এর আগে একটা কাজ করি, আমরা গেট বুটস্ট্র্যাপ এখান থেকে দেখি একটু। ম্যাপবার এখানে এই কম্পোনেন্টস এর মধ্যে গেলে পাওয়া যাবে। এখানে অবশ্য কি একটা জিনিস আমি ইয়ে করছি, এই নেপার ব্র্যান্ডের ভিতরে এই অংশটা দিয়ে দেওয়া যায়। নেপার ব্র্যান্ড নামে একটা জিনিস আছে, ওটার ভিতরে ওই লোগোটা নেপার ব্র্যান্ডের মধ্যে দিয়ে দেওয়া যায়, কিন্তু এভাবে দেওয়াটা আমার কাছে ভালো মনে হয় ওইটার থেকে। ওইটা নিয়ে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। যখন কপি আছে, কপি বাটন ক্লিক করলে পুরাটা কপি হয়ে যাবে। আচ্ছা, আমি পুরাটাই কপি করি, তারপরে এটা থেকে যেটা যেটা বাদ দিতে হবে বাদ দিয়ে দিই।
অনেক কোড লিখে ফেলছি না? কন্টেনার সুইট এখন আমার লাগবে না, নেটওয়ার্ক হেডারটা লাগবে। একটা এলাই দেখে আমরা বাদ সব কেটে দিয়ে দেয়। কত কোড কপি করে নিয়ে এসে আমি এখন সব কেটে দিছি। সেখানে খালি কপি করলে তো হবে না, একটু মানে বোঝাতেও হবে এখানে কি কাজে ব্যবহার করলাম। ম্যাপবারটা নিয়ে আসছি আমরা, ম্যাপবারটা জাস্ট, আচ্ছা আমরা একটু ভিউ দেখে আসি আগে কি আসছে। একটা বার চলে আসছে, একটা লিঙ্ক দেওয়া আছে, ম্যাপার ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা কেটে দিলে ব্র্যান্ডও চলে যাবে। ম্যাপার ব্র্যান্ড, ব্র্যান্ড ব্র্যান্ড চলে গেছে। মানে এটাকে কাস্টমাইজ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে ম্যাপবার ডিফল্ট ভাবে যদি ম্যাপবার ইনভার্স দেই তাহলে কি হবে? আর ম্যাপবার ইনভার্স দিলে কালো হয়ে যাবে। এটা বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস এগুলা, ঠিক আছে? এখানে এর ডিটেলস গুলো আপনারা এখানে পাবেন। এখানে ম্যাপবার দিলে কি হবে, ডিফল্ট ম্যাপবার, ব্র্যান্ড ইমেজ, এই সাইটটাতে ঘাটাঘাটি করলে আপনারা ফুল ইউজটা ভালো মতো বুঝতে পারবেন। আমি এখানে ম্যাপবারের ইউজটা বলে দিচ্ছি। ম্যাপবার ডিফল্ট, ম্যাপবার ইনভার্স আমরা কিছু ইউজ করবো না। আমরা ম্যাপবার আমার ইচ্ছা মতো আমি একটা ক্লাস তৈরি করলাম, ম্যাপবার কাস্টমাইজ। ব্যাকগ্রাউন্ড কি দিতে হবে আমাদের? ব্যাকগ্রাউন্ড দিতে হবে সাদা। বর্ডার আছে আমাদের মেনুর কোনো? বর্ডার 0। মার্জিন দিতে হবে, 27 মার্জিন দিতে হবে 27 পিক্সেল। টপে লেফট রাইটে 0, বটমে 22 পিক্সেল। দেখি আমাদের ম্যাপবার কি অবস্থা হলো, ফাঁকা হয়ে গেছে একদম। কিন্তু আমাদের তো ম্যাপবার লাগবে রাইট সাইডে, তাই না? ফুল রাইট না, এখানে আরেকটা আছে, এখানে ম্যাপবারের জন্য ম্যাপবার রাইট। এবার রিফ্রেশ করে দেখি, চলে আসছে আমাদের লিঙ্ক। আচ্ছা, আমাদের বেশি খাটনি হলো না, কারণ হচ্ছে এখানকার ম্যাপবারটা আসলে অনেক সহজ একটা ম্যাপবার। হ্যাঁ, খুবই সিম্পল একটা ম্যাপবার, কিন্তু এখন কিন্তু সিম্পলই চলে। সিম্পল যত জটিল করতে যাবেন তত প্রবলেম হবে। এখন মানে দুনিয়াটাই চলছে সিম্পলের উপর, যত সিম্পল করা যায় তত সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যাঁ, সিম্পলের মধ্যে, সিম্পল এন্ড গর্জিয়াস। আচ্ছা, আমাদের ম্যাপবারটা কেমন কাজ করে একটু দেখি। ছোট করলে ওই ম্যাপবার, আচ্ছা আমার লিঙ্ক একটা আছে, আমি এখানে কি কি বাটন আছে হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্টাক্ট। এর মধ্যে স্প্যানটা কেন ব্যবহার করলো?
তার অনলি কারেন্ট আছে, এটা কোনো দরকার নেই আসলে আমাদের কারেন্টের দরকার নাই। কম পোর্ট আমাদের এখানে কয়েকটা জিনিস কাস্টমাইজ করতে হবে। এই যে নেভার হেডার, নেভার হেডারের মধ্যে একটা বাটন দেওয়া আছে, ঠিক আছে? বাটনটা আসলে কেন দেওয়া আছে? এটা রেসপন্সিভে যে মোবাইল মেনুতে একটা বাটন দেখাবে, বাটনটাতে প্রেস করলে মেনুটা বের হবে, এই বাটনটার জন্য। এটার দেখেন এই যে এটার ভেতরে স্প্যান দিয়ে স্ক্রিন এসআর অনলি, এসআর অনলিতে স্ক্রিন রিডেবল অনলি। আর বাটনের এরা নেভারের মধ্যে বাটনের ক্লাস ওরা ওইভাবে করে রাখতে বুটস্ট্র্যাপে, আমাদের কিছু করতে হবে না। আমরা তো এই যে বাটন দিয়ে এইভাবে ইউজ করলেই এই যে এই জিনিসগুলো ম্যান্ডেটরি। ডাটা টগল কলাপ, ডাটা টার্গেট, ও সরি ক্লাস, হ্যাঁ ক্লাস নেভার টগল কলাপড। এই কলাপড ক্লাসের জন্যই মেনলি ওটা কলাপড হয়ে থাকে সবসময়, ঠিক আছে? আর নেভার টগল হচ্ছে টগল করবে, এটা হচ্ছে ওদের ক্লাসে অনেক সিএসএস করা আছে। আপনারা যদি ডিটেলস দেখতে চান তাইলে এই বুটস্ট্র্যাপ সিএসএস এর মধ্যে ওই ক্লাসটা নিয়ে এসে সার্চ করলেই ওই ক্লাসের কি কি সিএসএস লেখা আছে আমরা দেখতে পাবো। আমরা একটু দেখি। নেভার টগলের জন্য অনেক কাজ করে রাখছে ওরা, এখানে করছে, এখানে করছে, অনেক অনেক সিএসএস করা আছে। শুধু এখানে আরো না, আরো আছে, বিভিন্ন জায়গায় সিএসএস করা আছে। তো এত কিছু আসলে আমাদের দেখার দরকার নাই, তারপরে আইডিয়া নেওয়ার জন্য দেখা। আমাদের মেইন টার্গেট থাকবে ডাটা টার্গেটের ভিতরে যে একটা হ্যাশ দিয়ে একটা আইডি দেওয়া আছে, এটার মেইনলি হ্যাশ দিয়ে তো আইডি রিপ্রেজেন্ট করা হয়। এই আইডি এবং আমাদের এই আইডি, এই দুইটা যেন সেম থাকে, ঠিক আছে? আমাদের সাইটে কয়টা নেভার আছে দেখি, মনে হয় একটাই আছে। নিচে কিনা এখানে মেনু আছে? নিচে কোনো মেনু নাই, তাহলে আমরা এটার নাম নেভার বা মেইন নেভ দিই। একই সঙ্গে দুই জায়গায় লেখা হয়েছে, আমি কিন্তু আইডিটা দুই জায়গায় চেঞ্জ করছি। এখানে আইডি চেঞ্জ করছি এবং এখানে এই যে হ্যাশ দিয়ে আইডি রিপ্রেজেন্ট, মানে ডাটা টার্গেট হচ্ছে আমার এই আইডিটা, হ্যাশ দিয়ে বোঝাই দিচ্ছি যে এই আইডিটা। তাহলে যখন আমরা বাটনে ক্লিক করব তখন এই আইডিটা কলাপস হবে। এখানে দেখেন এই যে নেভার কলাপস নামে একটা, কলাপস এবং নেভার কলাপস এই দুইটা ক্লাস ম্যান্ডেটরি, এই দুইটা ক্লাস অবশ্যই কল করতে হবে। কিন্তু এখানে এই যে এই ক্লাসগুলো, এগুলো ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা করলে প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু এই ক্লাস দুইটা অবশ্যই ম্যান্ডেটরি। আর এসআর অনলি আইকন বার, ঠিক আছে। এখন আমাদের আইকন বারটা দেখা যাচ্ছে না, তাই তো? ছোট করলে আইকন বারটা দেখা যাচ্ছে না। আইকন বারটা দেখা যাচ্ছে না, আইকন বারটার কালারটা দেওয়া আছে আসলে সাদা, ঠিক আছে? তো আমরা এখন আমাদের সিএসএস দিয়ে এটার কালার চেঞ্জ করে দিই। নেভার কাস্টমাইজের মধ্যে কি আছে? বাটন আছে, বাটনের ভিতরে স্প্যান আছে। স্প্যান ক্লাস হচ্ছে আইকন বার, মেবি একটু দেখেন, চেক করে নিন। এই যে আইকন বার, এই ক্লাসটা ধরবো, আমাদের টার্গেট হচ্ছে এটা। তাহলে নেভার কাস্টমাইজের মধ্যে বাটন, বাটনের ভিতরে আইকন বার, বাটনের স্প্যান ক্লাস আইকন বার। উপরে উঠে না, তাহলে দেখতে সুবিধা হবে। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এখন আমার চেঞ্জ করতে লাগলে তো সমস্যা হবে না, পছন্দ। কি করবো এখন? নিয়ে গেলে নিয়ে যান, কি করবো।
এখানে কম্পোনেন্টস এর ভিতরে বেশ কিছু আইকন দেওয়া আছে, আমরা যে কোনো একটা আইকনে এখান থেকে একটা দিয়ে দিই। এগুলো তো ইউজ করা পারেন আপনারা নাকি? এগুলা গ্লিফ আইকন গুলো এরা কি ইউজ করেন না? এইগুলা আমরা যে ফাউন্ডেশন যেভাবে ইউজ করি না, সেরকম এখান থেকে এই আইকনের নেম গুলো কপি করে নিয়ে যে কোনো ক্লাস হিসেবে বসে দিলে এগুলা বসে যাবে। দেখা যাক আমাদের এখানে বসলো কিনা। এই যে বসে গেছে, আজ কিন্তু একই করবে। ওখানে 3টা আইকন বার ছিল, মানে একটা স্প্যানের জন্য একটা সিঙ্গেল বার আসছিল, ওখানে 3টা বার আসছিল এই জন্য। আর প্রথম স্প্যানটা এই যে এসআর অনলি দেওয়া আছে, মানে এটা স্ক্রিন রিড অনলি। আপনি এইটাতে এই টগল নেভিগেশন এই লেখাটা শুধুমাত্র কোডে গেলে দেখতে পাবেন, তাছাড়া দেখতে পাবেন না। বুটস্ট্র্যাপের যদি কোনো কিছু আপনার লেখা দরকার, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা একটা মার্ক হিসাবে যে আপনি কি কাজ করছেন বা ওইটা কি কাজ করছে কমেন্ট করে তো রাখা যায়, তাছাড়া এভাবে লিখে রাখে যদি আমরা এসআর হাইফেন অনলি লিখে রাখি তাহলে ওইটা স্ক্রিনে মানে আমাদের ব্রাউজারে কোনো ইফেক্ট ফেলবে না, ওটা হাইড হয়ে থাকবে এবং কোডে গেলে ওইটা দেখা যাবে, তাহলে আমাদের কাজের সুবিধা আছে। কারণ আমাদের ম্যাপবারে কি কি কাস্টমাইজ করতে হবে? হোভার কালারটা, হ্যাঁ ফন্ট কালারটা। তাহলে আমাদের কি আছে, আমরা এখানে ম্যাপবার কাস্টমাইজ ভিতরে ডিরেক্টলি এটার ভিতরে তো এক্সট্রা কোনো ইউএলএল নেই, তাহলে আমরা একটা হ্যাঁ ইউএলএল এ ওভার পরে করি, আগে কালার চেঞ্জ করতে হবে না? আরেকটা কাজ করতে হবে, আর আমরা পিক করে আমি ক্লাস নেওয়া কালার ফন্ট সাইজটাও দেখতে তো এই জন্য একবারে ধরে নিচ্ছি। এরিয়া হয়েছে 14 কেজি, মানে ফর্মাল ফন্ট সাইজ একদম নর্মাল ফন্ট সাইজ ইউজ করা হচ্ছে। ছয়টা ফোর দেওয়া 4টা ফোর দেওয়া একই, জানেন এটা আপনারা? ফন্ট সাইজ 14 পিক্সেল, প্যাডিংটা একটু দিতে হবে না? প্যাডিং টপ বটমে 5 পিক্সেল দিলাম, লেফট সাইডে 10 পিক্সেল দিলাম। আরেকটা কাজ করতে হবে আমাদের, হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম আসার পর আমরা এলআই কে হোভার করলে এর কালার চেঞ্জ এর উপরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, কালার মনে হয় সাদা আছে, কালারটা ঠিক করে নিয়ে আসি। না বর্ডার রেডিয়াস আছে মনে হচ্ছে, বর্ডার রেডিয়াস আছে না, বর্ডার রেডিয়াস
এটা ফন্টের জন্য একটু সাইজটা এমন মনে হতে পারে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে দেখেন, আমি যখন ক্লিক করছি তখন এটা একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে থাকতো না? না, অ্যাক্টিভ না। আমি কি অ্যাক্টিভের কোনো কাজ করছি? বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট জিনিস আছে, ডিফল্ট একটা কোড করা আছে যে ফোকাস নামে, মানে কোনো জিনিসে যখন আমরা ফোকাস করে থাকবো তখন সেটার ওরা ও কালার চেঞ্জ, বাইরে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে দেখেন। কিন্তু এটা জিনিসটা আপনার অড না, যে আপনার অন্য আপনি সাইটে একটা কালার ইউজ করছেন কিন্তু অন্য একটা কালার পেয়ে আছে এখানে, এই জিনিসটা অড। তাহলে এই জিনিসটা আমাদের দূর করতে হবে। এটা দূর করতে আমাদের এই সেম জিনিসটাই লাগবে, শুধু হভারের জায়গায় ফোকাস। এখন আমি ক্লিক করে রাখবো, এরপর রিলোড হয় না নাকি? আমাদের কি কোথাও ভুল হয়েছে? ফোকাস। এখানে কোনটা নেটটা চলে গেছে, আন্ডারলাইন কি তো আমরা দূর করতে পারি সমস্যা নেই। আন্ডারলাইন কি দিব? ডেকোরেশন নাম। মার্জিনটা চলে মার্জিন, মার্জিন আছে এগুলো, প্রতিটা একটু মার্জিন দেওয়ার দরকার আছে। মার্জিন ডট লাইন লাইন হাইট আমরা হাইট বা লাইন হাইট এই জাতীয় জিনিস যত কম পারা যায় ইউজ করবো। লাইন হাইট ইউজ করলে ড্রপ ডাউন মেনু থাকলে তখন প্রবলেম হবে, প্রতিটাতে আবার ওই হাইট পেয়ে যাবে, আবার কমাতে হবে ওইটা ধরে ধরে। আচ্ছা, এতে মার্জিন তো পাবেই না, ডিসপ্লে ব্লক না করলে এতে মার্জিন পাই? এ তো ব্লক এলিমেন্ট। মেনু রেসপন্সিভ ঠিক আছে, ঠিক আছে। দেখেন একটা জিনিস দেখেন, আমরা এখানে কিন্তু মনে আছে আমরা ন্যাপবার রাইট ইউজ করছি। এখানে যদি ন্যাপবার রাইট ইউজ না করে আমরা যদি পুল রাইট ইউজ করি তাহলে পার্থক্যটা কি হয় দেখেন। এখানে আমাদের এই স্ক্রিনে কোনো পার্থক্য আসবে না, একই জিনিস। কিন্তু আমি যখন মোবাইলে যাব, আমার মেনুটা কোথায় চলে আসছে দেখছেন? এই জন্য আমরা সাধারণত পুল রাইটটা ইউজ করি না। প্রবলেমটা কোথায় হাত দিয়ে দেখাই দিলাম। রাইট যখন মোবাইল ভার্সনে যাবো তখন ওই তার কোনোটা একটু উপরে শোনা যাবে, এই জায়গায় না যে ট্যাম্পলেট বরাবর সাইডে থাকলো, টেমপ্লেট বরাবর সাইডে থাকলো, এখানে কিছুটা কিছু প্রবলেম হবে। তবে আমরা একটা কাজ করতে পারি, এখানে কল এমডি 6 ইউজ করছি তো, এই দুই জায়গায় আমরা কল এস এম 6 দুই জায়গায়, আমি দুই জায়গায় যেহেতু লিখতে ওখানে একসঙ্গে লিখলাম, দুই জায়গায় কল এস এম 6 করলাম। কল এস এম 6 করলে ওইটা কিন্তু মোবাইল ডিভাইসে এখানে যে নিচেই থাকবে, এটা ট্যাবলেটে যে পাশে থাকবে। পাশে থাকছে না,
আরেকটা কাজ করতে পারি, কল এস এম না, আমরা কল এক্সেস ইউজ করি। এক্সেস এটার জন্য আমরা 10 ইউজ করি, যেহেতু বাটনটা আমাদের খুবই ছোট। আর কি করে তাহলে এইটা 10 হবে এক্সেস। একদম মানে কি হুবহু পিক্সেল পারফেক্ট করে মিলাতে সময় প্রয়োজন অনেক, কারণ কাস্টমাইজ করা জিনিস, নিজের তৈরি করা জিনিস এবং কাস্টমাইজ করা জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। এখন ঠিক আছে, এই লেখাটা ভেঙে গেল, কিন্তু এই যে আবার এটা চলে আসছে। ঠিক আছে, তো এটাকে সরাতে হবে না। একটা জিনিস খেয়াল করেন, দেখেন নিচে কোনো স্ক্রলিং বার নাই, তার মানে আমাদের রেসপন্সিভ হয়েছে, কিন্তু এই অংশগুলো কেটে গেছে কেন? কারণ এক্সেসের যে উইথটা, এক্সেসের উইথ হচ্ছে আমরা যতটুকু নিছি এতটুকু, এই অংশটুকু হচ্ছে এক্সেসের উইথ। এই জন্য পাশের লেখাগুলো কেটে গেছে। ওভারফ্লো প্রতিটা ডিভে মানে বুটস্ট্র্যাপের সবগুলো ক্লাসে, ম্যাক্সিমাম ক্লাসে, বিশেষ করে কল দিয়ে যে ক্লাসগুলো আছে সবগুলোতে ওভারফ্লো হিডেন করা থাকে। এই জন্য এই কাজটা হয়েছে, তো আমরা এক্সেস ইউজ করতে পারতেছি না। আমরা নর্মালি রাখি। এটা কাস্টমাইজ করা যাবে, এটা হয়তো এই স্ক্রিন অনুযায়ী মিডিয়া কোয়েরি দিয়ে এই স্ক্রিন অনুযায়ী আমি ফন্ট সাইজটাকে একটু কমাই দিলাম, এই ফন্ট সাইজগুলো কমাই দিলাম, এই উইডথটা কমাই দিলাম, তখন হবে। হ্যাঁ হবে, করা যাবে, করা যাবে না তা না, সময় নিয়ে করতে হবে আর কি। নেবার হলো চেঞ্জ করতে কতক্ষণ যে লাগাবে আল্লাহ জানে। আমাদের ম্যাপের কাজ শেষ, কারণ আমাদের মেনুর কাজ শেষ। হ্যাঁ, মেনুর অংশ শেষ। আমাদের এখন ফুল উইথের একটা ব্যানার লাগবে, তাহলে আমাদের এই কন্টেনারের ভিতরেও কাজ করার কোনো প্রয়োজন নেই। আমরা একটা জিনিস তৈরি করব, ফুল বা ফুল র্যাপার বা যে জানে আমরা না, একটা র্যাপার তৈরি করে রাখবো যার উইথ হবে 100%। ভবিষ্যতে একটা ক্লাস আছে কন্টেনার ফ্লুইড, যেটার কাজ হচ্ছে ফুল উইথ নেওয়া, কিন্তু ওটাতেও 15 পিক্সেলের একটা গ্যাপ থাকে, এই জন্য আমি এটা করি। ওইটাতেও প্রবলেম আছে, আমি রোটা ইউজ করি না, আমি একটা ক্লাস ইউজ করি প্যাডিং 0। এই দুইটা ক্লাস আমি প্রথমেই বানাই, এখানে
ভিডিওটা কি জন্য ব্যবহার করবো? প্যাডিং জিরো। আচ্ছা, padding। প্যাডিং জিরো বোঝানোর জন্য আমি এটা নাম দিচ্ছি পিডি জিরো। আমি সবসময় এটা ইউজ করি, আপনাদের ইচ্ছা মতো ক্লাস ইউজ করবেন। ওই ক্লাসটা যেখানে কল করবো সেখানে প্যাডিং জিরো হয়ে যাবে। আমরা এখন কন্টেইনারের বাইরে নিতে হবে একটা ক্লাস ডট ফুল ফুল নিলাম। এদিকে একটা ব্যানার নিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার তো অবশ্যই ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ না করলে এখন এমনিতে দিলে কি আসবে? ইমেজ আসবে না, কারণ আমরা কোনো হাইট উইথ ইউজ করি না। আর ব্যাকগ্রাউন্ড ইমেজে হাইট উইথ অবশ্যই ইউজ করতে হবে। এখানে হাইট আছে 453 পিক্সেল। যদি এক একটা ইমেজ এক এক রকম হয় স্লাইডের ক্ষেত্রে, তখন তো সে অটো এক একটা সময় বড় হবে, একটা সময় বেশি হবে। এটাকে কমার জন্য একটা ডিফল্ট হাইট দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ডিফল্ট হাইট দিয়ে দেওয়া যায়, বা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ইমেজগুলো সব সেম সাইজ রাখা। কারণ এর মানে বেস্ট প্র্যাকটিস যেটা, ইমেজগুলো সেম সাইজ রাখা। চলে আসছে আমাদের মনিটরের রেজুলেশন ছোট, এই জন্য দেখেন এখন কিন্তু বোঝা হবে। মনিটরের রেজুলেশন কমানো, এই জন্য মনে হচ্ছে ইমেজটা ফুল উইথ আছে, আসলে কিন্তু ইমেজটা ফুল উইথ নাই। এইটা প্রিভেন্ট করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করতে হবে। এখন দেখেন আমি যতই ছোট করি আমার ইমেজের হাইট, ইমেজ কেটে গেছে কিন্তু ইমেজের হাইটটা কিন্তু আমার যে 453 আছে ওইটাই থাকবে এবং পুরা স্ক্রিন জুড়ে থাকবে, যত বড়ই করি এবং যত ছোটই করি। একটু মাইনাস করে কাজ করি, কারণ রেজুলেশনটা একটু কম। তাহলে আমাদের এখানে যেহেতু বোল্ড না, আমরা পি ট্যাগ ইউজ করবো, ব্র্যান্ডটা বড়। স্ক্যান এর ভিতরে ঢুকে দিলাম, বা আমরা এখানে স্ক্যানের বদলে বি ইউজ করলেই তো, বা স্ট্রং ইউজ করলে তাহলে আমাদের আর এক্সট্রা সিএসএস করতে হবে না, নাহলে সি ধরে এই ক্লাস ধরে এবং স্ক্যান ধরে আমাদের আবার সিএসএস করতে হবে। এটা আরেকটা কি, আচ্ছা সেন্টার পরে করছি। আর কি আছে ওখানে, একটা বাটন আছে, মার্কআপটা করে নিই। তারপরে এর ভিতরে এ নিলাম, এটা আমরা গ্লিপ আইকন দেবো। এখানে এরকম একটা আইকন থাকার কথা। এটা আছে এটা সাইকেল সহজই আছে,
এখানকার এটা এই হুবহু একটা ফন্ট আসামের মধ্যে আছে। হ্যাঁ এটা ফন্ট। তো আমরা আপাতত এটাই বসাই, এখানে যেটা আছে সেটাই বসাই, বোঝাতে যাবো। আসছে আমাদের সব, কিন্তু একটু ভুল হচ্ছে, মিস্টেক হচ্ছে। সেটা হচ্ছে ব্যানারের পরে এই পুরোটা অংশ আমাদের একটা কন্টেনার ইউজ করে রাখতে হবে। কন্টেনার নিলে এই যে স্পেসটা চলে আসছে। কারণ আমাদের তো আসছে কন্টেন্ট সবই আসছে, কিন্তু কোনো স্টাইল নেই। কোনটা আসে না। আচ্ছা দেখতে পরে এখন একটা জিনিস দেখেন, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার আমি কন্টেইনারের সঙ্গে টেক্সট সেন্টার ইউজ করলাম। কন্টেইনারের ভিতরে যত টেক্সট আছে সব সেন্টারে চলে আসবে। দেখছেন, এই যে আমাদের ক্লিক আইকনের বাটনটাও আসছে। তাহলে আমাদের এক্সট্রা কিছু করতে হলো না, অনেক সেসেস কমে গেল। নাহলে প্রতিটা পি ধরে ধরে আমাদের কাজ করতে হতো। এখন যদি কি করতে হবে, ফন্ট বানানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এক্সট্রা ক্লাস না হতে চাই তাহলে এটারে আমি এইচ করি। আচ্ছা না, এসন করলে ওটা বোল্ড হয়ে যাবে, তো আমি বোল্ডটা করতে চাচ্ছিলাম। যাই হোক, আমি এখানে টাইটেল টাইটেল দিলাম। তাহলে আমার ব্যানারের ভিতরে ব্যানারের ভিতরে টাইটেল ব্যানারের ভিতরে যেটা পি ক্লাস টাইটেল আমি স্পেসিফিক করে দিলাম। ওই পি যে মানে পি থাকতে হবে অবশ্যই, টাইটেলের সাথে পি না থাকলে এই সিস্টেমটুকু কাজ করবে না। ফন্ট সাইজ 55 পিক্সেল, কালার হয় আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যানারের ভিতরে সব টেক্সট তো কালার হোয়াইট আছে। এর কালার তো চেঞ্জ হবে না, তাছাড়া সব কালার চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে কালার হোয়াইট দেখেন, এটা একটা মার্জিন দেওয়া যায়, প্যাডিং টপ দেওয়া যায়। আমরা নিউটে দিলে কতক্ষণ হয় আমরা জানি, অনেক প্যাডিং টপ দেওয়া। 1250 কি দেখাচ্ছে না, ইনফোটা কোথায় গেল? আমি ইনফো অন করছিলাম। আসলে এটা যাই হোক, 79 80 79 আচ্ছা, এখানে আমাদের দেখেন লেখাগুলো 2 লাইনে আছে না? একটা জিআই আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ব্লক এলিমেন্টের যে কোনো ব্লক এলিমেন্টের সঙ্গেই কল এমডি যে ক্লাসগুলো আছে এগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে একটু ইউজ করি এই ক্লাসটা।
শেষে বিআর দিলে তোমার ডিজাইন হয়ে যাবে। বিআর দিলে তো 2 লাইন হবে, কিন্তু বিআর দেওয়াটা বেস্ট প্র্যাকটিস না। কারণ হচ্ছে আপনি যদি রেসপন্সিভ না ডাইনামিক সাইট করতে চান, ডাইনামিক সাইটের ক্ষেত্রে তো আপনি একটা পি ট্যাগ দেখা দিলেন যে এই লেখাটা আমার ডাটাবেস থেকে আসবে, তাহলে বিআর এর আগে একটা দেখাতে হবে, বিআর এর পরে কতটুকু আসতে হবে 2বার দেখাতে হবে। এই জিনিসটা আসলে কোনো ডেভেলপার সাপোর্ট করে না। আমরা মানে সবার কথা মাথায় রেখে কাজ করবো, তাহলে কাজটা সুন্দর হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। আমি এর মধ্যে একটা কলমডি 12 এর ভিতরে পিটাকে টেস্ট করলাম। এটার একটা কারণ আছে, কল এমডি 8 দিলাম প্লাস 7, কল এমডি 8 দিলাম। দেখা যাক আমাদের সাইটের কি অবস্থা। লেখাটা একটু লেফটে সরে গেছে, তাহলে এটার জন্য আমাদের করতে হবে কল না, আমার তো কল এমডি 8 নিছি আমি। কল এমডি 8 তো প্রথম থেকে 8টা ঘর নিবে, তার বাইরে বেরোতে দিবে না এলিমেন্ট তো কখনো। তো আমরা এখন এই পুরা 8টাকে 2 কলাম পুশ করব, তাহলে এপাশ থেকে তো সেন্টারে চলে আসবে 10 না। আমরা এখানে করব হচ্ছে কল এমডি 12টা করলাম, জাস্ট এখানে একটা উইথ নেওয়া লাগতো। এই জিনিসটাকে, এই টেক্সটটাকে সেন্টার করার জন্য একটা মানে 2 লাইনে ভাঙার জন্য আমরা যদি একটু উইথ দিয়ে দেই তাহলেই তো ভেঙে যেত টেক্সটটা। কিন্তু আমরা উইথটা দিলাম কিভাবে, বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে উইথটা দিলাম। এখন এটাকে সেন্টার করার জন্য কল এমডি অফসেট 2, এই কল এমডি অফসেট 2টার কাজ হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের এই কল এমডি 8 কে লেফটের থেকে 2টা কলাম ধাক্কা দিয়ে সরাই দিবে, পুশ করে দিবে। ঠিক আছে, এবার দেখেন ঠিক আছে। তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি। ব্যানারের ভিতরে পি, ব্যানারের ভিতরে পি, এটা ঠিক কোনো ফন্ট সাইজ 14 আছে। আমরা বডিতে ফন্ট সাইজ একটা ডিফাইন করে দিই। বডিতে ফন্ট সাইজ 14 ভিজুয়াল করে দিলাম, তাহলে আমার আর এই পিকে নিয়ে কিছু লিখতে তো হবে না। ব্যানারের ভিতরে এ তো আমরা আরো ইউজ করতে পারি, আমরা আরেকটু ডিফাইন করে দিই। সি এর ভিতরে, সি এর ভিতরে যে আছে তার কালার হবে সাদা, ঠিক আছে। প্যাডিং থাকবে বুটস্ট্র্যাপ দিয়ে করলে সবসময় হোভার এবং ফোকাস দুইটাকে নিয়েই কাজ করবেন, কারণ অনেক সময় ফোকাসটা দেখা যাচ্ছে অন্য কালার অটোমেটিক্যালি পেয়ে যায়, এই জন্য ফোকাসটা নিয়ে আমরা কাজ করবো। সেখানে একটা কাজ করা হয়নি, আউটলাইন 0 করা হয়নি, আউটলাইন 0 করতে হবে। আমাদের এখানে মনে হয় এই যে ক্লিক করলে একটা এখানে দেখতে পাচ্ছেন কেন, এখানে দেখেন লেখার উপরে একটা ডটেড ব্যাকগ্রাউন্ড আসছে, বর্ডার আসছে। আমাদের এখানে কি বাটনটা, আমাদের বাটনের হোভারে তো এটা না, আমাদের বাটনের নর্মালি এমন থাকবে, আমাদের বাটনটা নর্মালি থাকে, আমাদের বাটনটা এমন।
ওখানে আমরা জাস্ট একটু অপাসিটি কমাই দিই, তাহলে একটা হভার ইফেক্ট আছে, বোঝা যাবে। 0.9 করে দিলাম। মানে বাটনটা যে আসলে লাইভ সেটা তো বুঝতে হবে, তাহলে একটু চেঞ্জ করে দিলেই জিনিসটা বোঝা যাবে। আমি এই জিনিসটা দেখান এই অবস্থান রেসপন্সিবল ঠিক আছে। তাহলে এটা মার্জিন প্যাডিং দিয়ে তো আমরা সব পজিশন, প্যাডিং দিলে আমার না নেমে যাবে শুধু হ্যাঁ পিকে প্যাডিং দিলে নেমে যাবে। প্যাডিং দেই তাহলে কত পিক্সেল আছে। আমরা বোঝার জন্য একটা দিয়ে দিতে পারি, বোঝার জন্য একটা দিয়ে দিই 41 42 দিয়ে দিই। টপ বটমে লেফট রাইটে 0। মোটামুটি আমাদের হয়ে গেছে। বাটন তো আছে, বাটন উপরে যাই না নিচ্ছিল যে টাইটেলের নিচে বেশি বেশি জায়গা নিচ্ছে না। মানে টপ প্যাডিং দিলে হতো না। আচ্ছা আমি পি কে প্যাডিং দিচ্ছি তো, হ্যাঁ এই জন্য পিকে এসে ধরে নিচ্ছে। সব পিএরই প্যাডিং ধরে নিচ্ছে। তাহলে আমার ওইটার আবার প্যাডিং টপ দেওয়া আছে, তাহলে এখানে একটা ক্লাস দিয়ে দিতে হবে। টি টেক্সট নাম দিলাম, টাইটেল টেক্সট। আর ওখানে আছে তো ঠিক আছে। মানে এটাতে তো বাটনটার থেকেও প্যাডিং দিতে পারবো। ডাউন লিখে দিলাম এটা। সিকিউরিটি স্বরূপ অন্য কোথাও যদি ডাউন এন্ড ব্যবহার করি তাহলে কোনো প্রবলেম হবে না। প্যাডিং মানে শুধু টপ ইউজ করবো না। ক্লাস হ্যাঁ ব্যানারের ভিতরে, ব্যানার ক্লাসের ভিতরে ডাউন নামে একটা ক্লাস, একটা স্পেস দিয়ে একটা ডট। এখানে যদি আইডি হতো তাহলে আমি হ্যাশ দিতাম। এই ব্যানারের মধ্যে এই ডাউনটার জন্য এই ক্লাস কাজটা। আমি যদি অন্য জায়গায় আবার এই ডাউন মানে ডাউন নামে একটা ক্লাস ভুল করে নিয়েও ফেলি তাহলে ওই এই ডাউনের ক্লাসটা ওখানে কাজ করবে না, কারণ ওর প্যারেন্টে তো ব্যানার মিলবে না। ওটা ঝামেলা কম হয়, অনেক কম করা লাগে, পজিশন লাগে কিন্তু কম।
হ্যাঁ, ডিজাইনার যদি ওভাবে ডিজাইন করে কিছু, ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম, জাস্ট ওই গ্লিফ আইকন, সরি ফন্ট আইকন থেকে ওই আইকনটা বসাই দিলে অমন আসবে। এটার মধ্যে তো আমরা পারি বর্ডার এরিয়া 50%, এই ক্লাস হ্যাঁ, বর্ডার দিয়ে, বর্ডার রেডিয়াস দিয়ে করা যাবে। তো এগুলা আমি মেনলি সিএসএস দিয়ে স্টাইলিংটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, আমি বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। মানে আমরা বডির এই অংশটাতে আসি, এই অংশটাতে গেলে আমরা বেশ কিছু জিনিস হয়তো আইডিয়া পাবো। তাহলে আমাদের ফুল ব্যানারের কাজ শেষ। একটু এদিকে মনোযোগ, ক্লাসে মনোযোগ না থাকলে তো ক্লাস করার কোনো দরকার নেই। হ্যাঁ, কন্টেনার আমরা সেভারাল টাইমস, মানে আমাদের যতবার লাগবে আমরা কন্টেনার এবং ফুল, ফুল দরকার হলে ফুল। আমার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই আছে, এই জন্য আমার ফুলটা আসলে দরকার নাই, ফুলে কিছু দরকার নেই আমার। এই উইথের এই গ্রিডের এই উইথটার ভিতরে আমার কন্টেন্টটুকু আসলেই হবে। আর আমার কন্টেনারের কাজই হচ্ছে আমাকে এই উইথের মধ্যে আমাকে কন্টেন্ট দিবে, ঠিক আছে? এই জন্য আমার এখন ফুলটা দরকার নেই, জন্য আমি ফুল নিলাম না। কিন্তু আবার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে আমার আবার ফুল নিতে হবে, সেই জন্য আমরা কন্টেনার। এবং প্রতিটা অংশের জন্য আমরা মনে করেন যে হেডার গেল, হেডারের জন্য আমরা একটা ফুল এবং একটা কন্টেনার নিয়ে কাজ করলাম, বা ফুল না নিলাম কন্টেনার নিয়ে কাজ করলাম। তারপরে এই হেডারের সব ডিপ শেষে আমরা ব্যানারের জন্য এই ডিপটা নিলাম, ব্যানারের সব ডিপ শেষে আবার আমরা এই অংশটা, মানে প্রতিটা অংশ আলাদা আলাদা ভাবে, একটার ভিতরে রাখবো না। আমরা আগে করতাম একটা র্যাপার নিতাম, র্যাপারের ভিতরে সব করতাম, কিন্তু এখন আমরা প্রতিটা আলাদা আলাদা বডির ভিতরে করবো। দেখেন এই ডিপটা এখানে শেষ, এর প্যারেন্ট কি আছে, এর প্যারেন্টে কিন্তু বডি আছে, আমি বডির ভিতরে কন্টেনার নিচ্ছি, বডির ভিতরে কোনো ডিপ নাই। এটা আমরা H1 নেই, H1 নেই, পোর্টফোলিও লেখাটা আর কি লেখা আছে মানে একটা 5/4 ট্যাগের মধ্যে মোটামুটি এক লাইন লেখা আসলো, এটুকু যথেষ্ট। আমার আবার ওই যে টেক্সট সেন্টারটা ইউজ করতে হবে না, কোথায় ইউজ করবো? এই কন্টেনারের সাথে। আমার এখন এর মধ্যে যত লেখা থাকবে সব সেন্টেন্সে চলে আসবে। হ্যাঁ, যত লেখা থাকবে সব সেন্টারে চলে আসবে। এক্সট্রা সিএসএস হাইট উইথ দিয়ে বা টেক্সট সেন্টার সিএসএস করা লাগবে না। আচ্ছা, সিএসএস স্টাইলিং এর দিকে আমি একটু গুরুত্ব কম দিই নাকি? সিএসএস দিয়ে তো স্টাইলিং আপনারা করতে পারবেন, আমি মেইনলি বুটস্ট্র্যাপের জিপটা বা এটা দিয়ে যতটুকু, বুটস্ট্র্যাপ দিয়ে যতটুকু দেখানো যায়, তো এই বাটনগুলো আমরা বানাতে পারবো। এখন নিচে গোলগুলো দিতে পারবেন, ওইটা আমরা দিতে পারবো। বাটনগুলো বানানো যাবে। হ্যাঁ, বাটন আমি তো একটা দেখেছি অলরেডি। আচ্ছা, বাটনগুলো উপরগুলো কতগুলো চেক করে দিই। হ্যাঁ উপরে এবং এই যে ফুল লেফট, না না ফুল লেফট দেওয়া লাগবে না, এখানে ইউএলএল আইডি। ইউএলএল দিয়ে করে কালার দিবেন। আচ্ছা, আমি এই জায়গায় একটা ওই জিনিসটা একটু দেখা দিই। এর ভিতরে এ, ইউএলএল ভিতরে এ চলে আসলো। কি কি লেখা আছে? ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, আর এটা কি ফ্ল্যাট ডিজাইন।
এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাসের সঙ্গে পরিচিত করানোর জন্য আমি এই অংশটুকু লিখলাম শুধু। দেখেন আমাদের সাইটটা ভিউ এমন ছিল। এখন আমরা যদি এখানে ইউএল এর সঙ্গে ক্লাস লিস্ট ইনলাইন ইউজ করি, তাহলে ও এলিমেন্ট গুলাকে ইনলাইনে নিয়ে আসবে, ঠিক আছে? এবং অটোমেটিক একটা প্যাডিং পেয়ে গেছে দেখেন, ঠিক আছে? তো আশা করি স্টাইল করতে পারবেন, আমি স্টাইলের অংশটা হাত দিলাম না। এখন আমরা এই অংশটুকু করবো, এই অংশটুকুর জন্য আমরা নতুন আরেকটা কন্টেনার নেব, ঠিক আছে? তাহলে এই কন্টেনারের বাইরে দেবো। ট্যাব দেন না, হ্যাঁ, ট্যাব ডট দিয়ে নামটা লিখে ট্যাব, হ্যাশ দিয়ে নাম দিলে আইডি হয়ে যাবে। আর কোনো কিছুর ভেতরে কোনো কিছু লেখা, এটা হচ্ছে মনে করেন আমার একটা H1, একটু টিউটোরিয়াল ব্রাউজ করা শিখে, H1 এর ভিতরে একটা পি দরকার, পির ভিতরে একটা এ দরকার, এভাবে আরো দিয়ে এর সঙ্গে যদি আবার অন্য কিছু দরকার হয়, মানে এও থাকবে আর একটা স্প্যান থাকবে, এভাবে লিখলে প্লাস দিয়ে স্প্যান লিখলে দেখেন এর শেষে স্প্যান সব চলে আসছে। আর একটা মজা দেখেন, আপনার এখানে পি এর জায়গায় স্টার্ট দিয়ে আপনার 5 দেন, 5টা হয়ে যাবে, ঠিক আছে? আরো মজা দেখেন, আপনি যদি এর সঙ্গে কিছু লিখে দিতে চান, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর সঙ্গে মনে করেন প্রতিটাই হোম লেখা থাকবে, ট্যাব দেন, প্রতিটা এর ভিতরে হোম লেখা হয়ে গেছে। এই জিনিসগুলো কাজকে অনেক ফাস্ট করে। এখন তো আমরা মোটামুটি অনেক দূর শিখে ফেলছি, এখন আমাদের কত দ্রুত কাজ করা যায় সেটা শেখাও দরকার আছে, তাই না? না, ড্রিমওয়েভারের দরকার আছে, পিএইচপির কাজ করার জন্য ড্রিমওয়েভার বেস্ট। HTML CSS এর জন্য ব্র্যাকেট, সাবলাইম এগুলো অনেক ইউজার ফ্রেন্ডলি। ড্রিমওয়েভারে এই কাজগুলো করা যায়, কিন্তু অনেক ঝামেলা করতে হয়। না, সাবলাইম ফ্রি না, সাবলাইম ক্র্যাক ভার্সন পাওয়া যায়, কিন্তু সাবলাইমটা ফ্রি না। ব্র্যাকেটসটাই হচ্ছে ওপেন সোর্স আর কি, এবং ব্র্যাকেটসটা কিন্তু এটা কিন্তু অ্যাডোবের একটা প্রোডাক্ট। ওরা আস্তে আস্তে ড্রিমওয়েভারের উপর থেকে ডিপেন্ডেন্সিটা কমে আনতে চাচ্ছে। এবং আপনারা তো জাভাস্ক্রিপ্ট ক্লাস করছেন না, এই পুরা সফটওয়্যারটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, সম্পূর্ণ সফটওয়্যারটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। আচ্ছা, কন্টেনারের ভিতরে আমাদের চারটা এক রোতে 4টা দরকার, আমাদের কলাম 3 দরকার। আচ্ছা, কন্টেনার md3 এগুলো কি আমরা পুরা ইমেজ বসাবো? এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, তার উপরে এই অংশটুকু ইমেজ, আর এখানে দেখানো হয়েছে হোভার করলে সার্চের বাটন এবং এক্সাম দা টাইটেল এই লেখাটুকু আসবে। এটা হোভার ইফেক্ট, এটা আসলে নরমালি থাকবে না, এই যে মাউস পয়েন্টার দেওয়া আছে। আমরা এখন CSS দিয়েই করা যায়। পপআপ উইন্ডোজ হতে পারে, পপআপ উইন্ডোজ আনতে হলে আপনাকে জাভাস্ক্রিপ্ট হয় যে পারদর্শিতা হয় অথবা প্লাগইন ইউজ করতে হবে। আর নরমালি যেটা হয়, মানে আমরা নরমালি বাংলাদেশের সাইটগুলোতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, এখানে একটা এর ভিতরে এই পুরো অংশটা থাকে, ওই লিঙ্কটাতে ক্লিক করলে
আমরা অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিই, একটা পেজে ঢুকাই দিই, সেই পেজে এটা সম্পর্কে ইনফরমেশন থাকবে। এটা বাংলাদেশি সাইটগুলোতে হয়, আর ইন্টারন্যাশনাল সাইটগুলোতে এখানে সাধারণত একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে পপ আপ বক্স বানানো থাকে, এখানে ক্লিক করলে হয়তো একটা বক্স ওপেন হয়, সেখানে কিছু ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এখানে একটু আইডিয়া পাবেন বুটস্ট্র্যাপের, এখানে জাভাস্ক্রিপ্টে গেলে পপ আপ বক্স আছে, এখানে অনেক কিছু আছে, কিন্তু ওটা আজকে এখন দেখাতে লাগলে ওই অন্যগুলো হবে না। পপ ওভার আছে, মডেল আছে, এই যে এরকম একটা বক্স আনতে পারেন আপনি, ক্লিক করলে এরকম একটা বক্স, এখান থেকে দেখলে ইউজটা বুঝতে পারবেন, এখান থেকে দেখবেন এই জিনিসগুলো। সবকিছু একটা জিনিস মাথায় রাখবেন যে সবকিছু আপনাকে কেউ শিখাই দিবে না, আপনি নিজের তাগিদে শিখতে হবে। ক্লাসে কিন্তু সবকিছু শিখে দেওয়া সম্ভব না, আপনারা নিজেদের তাগিদে শিখে নেবেন, এটাই হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। তাহলে একটা আপাতত ইমেজ কেটে বসাবো নাকি? ব্যাকগ্রাউন্ড দিয়ে পরে একটা কিন্তু বড় রেডিয়াস থেকে করছে না বলটা বসে পারো না, তাহলে আপনার উপরে ক্যামেরাটা লাগবে। হ্যাঁ, শুধু ক্যামেরাটুকু ইমেজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা বর্ডার রেডিয়াস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বর্ডার রেডিয়াস দিয়ে কালার দিয়ে বসাতে হবে। পুরোটা কাটে। হ্যাঁ, আমি পুরোটা কাটেন, আমি পুরোটা কাটবো। আমি পদ্ধতিতে জানলাম ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে, এত ফাঁকি মারা ঠিক না। অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিস, এই জিনিসগুলা এখানে অবশ্যই পিএনজি করতে হবে। PNG1 নাম আছে থাকলে image.img মানে ইমেজ ক্লাস img রেসপন্সিভ, এবং সোর্সে আসবে ইমেজেস, তারপরে আমার এই ইমেজ 1টা। এটা চলে আসলো। এটা নরমালি আপনারা নিবেন, ব্যাকগ্রাউন্ডটা কালার দিবেন এবং শুধু এই ক্যামেরার আইকনটা ইমেজ দিয়ে বসাবেন। তার মানে আইএনজির আগে আরেকটা কিছু ট্যাগ নিয়ে নিতে হবে। ইমেজের আগে অবশ্যই একটা ট্যাগ নিতে হবে। ইমেজের আগে একটা ট্যাগ বলতে আপনি ইমেজের আগে একটা ডিভ নিবেন এবং ডিভের একটা ক্লাস দিবেন, এবং ক্লাসটার ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে হবে কিন্তু। তার মানে এখানে আপনাকে হাইট উইথ হয়তো ইউজ করতে হবে না, হাইট ইউজ করতে হবে। হাইট ইউজ না করলে, হাইট উইথ দুইটা ইউজ না করলে গোল 100% গোল হবে না, হাইট উইথ দুইটা ইউজ করতে হবে। হ্যাঁ, রেসপন্সিভে প্রবলেম। উইথটা এখানে দেখেন যে উইথটা আছে, এটা আসলে মোবাইল ডিভাইসের মাঝখানেই থাকছে, যদি এর থেকে ছোট কোনো ডিভাইসে যায় তখন প্রবলেম হবে। এখানে সাধারণত এটা আসছে, দেখেন আমি দেখাই স্ক্রিন রেজুলেশন 320x480। রেসপন্সিভ সাইট আসলে 320x480 সাইজের নিচের ডিভাইসের দরকার হয় না। 320 হ্যাঁ, এটা করা যেতে পারে। কল MD6 না, কল SM6 বা কল এক্সেস। হ্যাঁ, কল এক্সেস না, আপনার কিছু করতে হবে না। কল MD3 অটোমেটিক ডিভাইসের প্রতিটা, দেখেন আমি একটু এটা ডুপ্লিকেট করে দিই, 4টা, আমাদের অ্যাপ্রোতে তো 4টা, তাই না? 4টা চলে আসলো, আমি দেখেন অটোমেটিক শেপ ভেঙে নেওয়া যায়। এখন এই স্ক্রিন সাইজের জন্য কিছু CSS করে আমাদের এই মাঝখানে গ্যাপটা বাড়াই দিতে হবে প্যাডিং দিয়ে। আর এই স্ক্রিনে যদি আমি পাশাপাশি দুইটা রাখতে চাই তখন আমাকে SM ইউজ করতে, SM6। হ্যাঁ, এই স্ক্রিনে যদি এখন দেখেন একটা জিনিস দেখেন, আমি একটু ভেঙে দেখাই। ট্যাবলেটের স্ক্রিন সাইজ হচ্ছে মোটামুটি 768 ধরা হয়,
কিন্তু এখানে দেখেন ট্যাবলেটের স্ক্রিনও ভেঙে যাচ্ছে, 970-এর নিচে নামলেই এটা ভেঙে যাবে। 980, 980তেও এটা, 980তে এটা আছে। 980 মানে হচ্ছে এটা 980 পাশে আরো 15 পিক্সেল 15 পিক্সেল 30 পিক্সেল দুই পাশে নিয়েছে। তো এই অংশটাকে আমরা যখন এর থেকে ছোট করব, দেখেন নিয়ে গেল কততে নিয়ে গেলে ভালো আছে। এটা একটু ছোট করে আনি। স্ক্রিন রেজুলেশন কততে আসলে ভাঙি একটু খেয়াল করেন আপনারা। 792 এগুলোই ভেঙে যাচ্ছে। তার মানে এই জায়গায় এসে আর ওর উইথটা কভার করছে না। আচ্ছা, এখানে আমি এই জিনিসটা একটু ইউজটা দেখাই দিই। এখন যদি এটার পাশে আমি কল SM6 ইউজ করি, হবে একটা কল SM6 ইউজ করি, তার মানে এটা শুধুমাত্র স্মল ডিভাইসের স্ক্রিন সাইজের ক্ষেত্রে কাজ করবে। তখন দেখেন বিষয়টা কেমন হয়। পাশাপাশি দুটো চলে আসছে। এটা মার্জিন দিতে হবে, উপরে মার্জিন, উপরে নিচে মার্জিন দিলেই তো হবে। এমনিতেই তো আমরা আমাদের পিএইচডি ডিজাইনের সাথে মেলাতে হলে দেখেন এখানে কিছু মার্জিন দিতে হবে। দেখেন এটার মাঝখানে মার্জিন আছে, এই মার্জিনটা দিতে হবে। বটমেও আমার একটা অর্ধেক যদি আমি মার্জিন বটমে দিয়ে দেই আর অর্ধেক এইটা টপে দিব, তাহলে আমাদের এই জিনিসগুলা ওইরকম লেগে যাবে না। হ্যাঁ, সবগুলা টপে দিলেও হবে। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে। এখন থেকে 2 লাইন হয়ে গেল আমাদের। এখন একটা জিনিস আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কিছু ক্লাস আগেই তৈরি করে রাখবেন। যেমন মার্জিন, আমি যেটা করি মার্জিন টপ 20 T20 দিয়ে, হ্যাঁ মার্জিন টপ 20 পিক্সেল, এরকম মার্জিন এবং প্যাডিং এর 10, 20, 30 টপে বটমে, আবার মার্জিন টার্জিং দুইটারই এরকম তৈরি করে রাখলে তাহলে আপনি যখন HTML করবেন, প্রথমে প্রজেক্টটা শুরু করার আগে এই ক্লাসগুলো তৈরি করে রাখলেন। আপনি HTML করছেন, এই জায়গায় মার্জিন লাগবে, সবগুলাতে দিয়ে দেবেন। কন্ট্রোল ধরে সিলেক্ট করছি, তাহলে সবগুলো সিলেক্ট করছি। বাইরে ক্লিক করে গেছে। মার্জিন T20 সবগুলো টপে 20 পিক্সেল চলে আসছে। তাহলে আপনি যখন HTML লিখছেন তখন আপনি জাস্ট ক্লাস নেমটা কল করে দিলেই কাজ করবে। এরকম যদি একাধিক একই ব্যাকগ্রাউন্ড কালার বা একই কালার বারবার সাইটে ইউজ হয়, ওই কালারটা একটা CSS এ শুধু ওই কালারটা নেন, কালারের নাম দিয়ে বা যাই দিয়ে হোক একটা নাম নেন এবং ওই কালারটা বারবার আপনি ক্লাস একটা আপনি 100টা ক্লাস পাশাপাশি কল করেন, কোনো লিমিট নেই। কিন্তু আপনি কাজটাকে কিভাবে সুন্দর করবেন, কম কোডে কাজটা সুন্দর করা যাবে। স্ক্রিনটা আচ্ছা স্মল ডিভাইসে তো এটা তো চলে আসবে। এক্সেস করি না, এক্সেস করলে এখানে হয়তো প্রবলেম হবে না, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে এক্সেস করা হবে তখন প্রবলেম হবে। এটা তো এখন ইমেজ, এখন এক্সেস দিলে ছোট হয়ে যাবে। দেখেন আমি একটু এক্সেস দিয়েও দেখাই। এক্সেস 6 দিলাম। দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু তখন তো আমাদের এই ভেতরের এই ক্যামেরার ইমেজটা ছোট হবে, কিন্তু আমাদের যে উইথ দিয়ে রাখবো সেটা তো ছোট হবে না, তখন একটার উপর আরেকটা উঠে যাবে অথবা নিচে নেমে। ওইটা তখন এই মিডিয়া কোয়েরি কাজ করতে, মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে।
প্যাডিং দিলে সবসময় গোল নাও হতে পারে। এই ইমেজটা যদি গোল মানে একই উইথের না হয় প্রতিটা, তাহলে প্যাডিং দিলে তো গোল হবে না। ঘড়ির টাইম কি এটা ঠিক আছে? আচ্ছা, আমি তো ক্লাস টাইমে দিয়ে খেয়ালই করিনি। আচ্ছা, এখন তো আশা করা যায় পারা যাবে নাকি? আজকে ক্লাসে ভালো লাগতেছে, সেজন্য এখন কি আশা করা যায় পারা যাবে? ইনশাআল্লাহ। ওই হোমওয়ার্কটা দেখা যাবে যে একটা দিনের হোমওয়ার্ক গুলো দিতে পারছি, এটা রেসপন্সিভ। রেসপন্সিভের সাথে এখানে তো কোনো সম্পর্ক নেই। মানে যদি মনে হয় যখন ছোট হয়ে গেল তখন হোমওয়ার্ক ওই দিনের পরে করবে। এটা তো এর থেকে ছোট হবে না, আপনি যেটা মনে করছেন। এটা এর থেকে ছোট তো এর সাইজ আপনি করবেন না কখনোই, কারণ এটা তো আপনি হাইট উইথ সেম দিয়ে দিচ্ছেন, তাই না? আপনি যতই এখন আমি ইমেজ এক্সেস ইউজ করছি তাই ছোট হচ্ছে, কিন্তু এটা তো আসলে ছোট হবে না। এখন আমি ওখানে যে হোমওয়ার্কটা ইউজ করছি এক্সেলের সময় যে সে হোমওয়ার্কটা কাজ করবে ঠিক ওই দিনের পর হ্যাঁ হ্যাঁ, কাজ করবে। হোমওয়ার্ক দেওয়াতে পারি। আপনি এখানে এটার ভিতরে ওই এলিমেন্টগুলো তৈরি করেন। কি আছে? একটা সার্চ বাটন আছে, একটা টাইটেল আছে। এটা করলেই তো বোঝা যাবে, তাই না? আচ্ছা, এটা একটা ডিভ নিয়ে করতে হবে। আমি নাম দিলাম হোভার। হোভারের ভিতরে সার্চ আইকন লাগবে, তাহলে আমি একটা নিলাম হচ্ছে পি ডট, এখানে সার্চের একটা আইকন আছে, কম্পোনেন্ট গ্লিক আইকন ফার্স্ট মানে আমি না থেকে লিখি। আসছে। আগে আপনি নর্মালি কন্টেন্টটা তৈরি করে নেন, তারপর আরেকটা পির ভিতরে কিছু টেক্সট আছে। দেখে না একটা লরেন অপশন লিখে দিলাম, ঠিক আছে? এখন কি করবো আমি এটা একটু রিলেট করি। লরেন অপশন এরকম লেখা আসবে, এটার সাথে এক্সেন্টার দিলে এখানে কাজ করবে, কিন্তু হবারের সময় কাজ করবে কিনা এটা আমি শিওরলি বলতে পারছি না। সেটাই হোক, এটা এখন ডিসপ্লে ব্লক নাম রাখতে হবে আমাদের। হ্যাঁ, ব্যবহার করবো তখন ডিসপ্লেটা ব্লক হবে। তবে আমাদের হচ্ছে ডট হভারের ডিসপ্লে নাম করতে পারি, আর একটা করতে পারি ভিজিবিলিটি হিডেন। ডিসপ্লে নাম করলে একটা প্রবলেম আছে, তাহলে আমরা কোথায় হভার করলে ইমেজটা সব এই লেখাগুলো দেখাবো। চলে গেছে। আচ্ছা, আমি ডিসপ্লে নাম দিয়েছি। ভিজিবিলিটি হিডেন করলে আবার ওভারফ্লো হাই হিডেন করে দিতে হবে। তাহলে আমরা এখানে তো কোনো ক্লাস নেম দেই না, তাই না? আচ্ছা, ইমেজের একটা ক্লাস নেম দিয়ে দিই একটু শর্টকাটে। একই ইমেজে আমি দুইবার ক্লাস নেম নিচ্ছি। কি নাম দিব? এটা কি পাঠ করছি আমরা? নাম দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি। সার্চের ভিতরে যে হবার আছে এটা ডিসপ্লে নাম। সার্চে যদি সার্চে ইমেজ ক্লাস দিচ্ছি, সব এটা দিলে কাজ করবে না। আচ্ছা, ব্যবহার করলে কি হবে? ডট হভারের ডট হোভার, হ্যাঁ, ডট হোভারের
ব্লক ব্লক। আচ্ছা সেগুলো করি, প্রথমটাতে দিচ্ছি না। সার্চে হোভার করলে এখন এটাকে পজিশন দিয়ে উপরে নিয়ে যেতে হবে। আমাদের জিনিসটা তো আসছে যে এটা বানাতে পারছি আমরা। এবারে ডিসপ্লে টপ জিও দিচ্ছে তাহলে আমাদের সার্চের পজিশনটা রিলেটিভ করে নিতে হবে। জিও ইন্ডেক্স তাহলে দিতে হবে টপ 0 30% দিলাম, আমাদের সেন্টারে আছে আমাদের চলে আসছে। আমাদের এখানে যে ইন্ডেক্স লাগবে না, এখন এটাকে নিয়ে আসতে তো পারবো না। এখন বাইরে আর এখন রেসপন্সিভটা করেন মানে ছোট করেন এখানে এখানে তো এটা ইমেজ, যে আপনি তো এটা ইমেজ বসাবেন না পুরোটা। আর যখন আপনি ইমেজ বসাবেন তখন আপনি যদি আপনি মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করেন তাহলে আপনি এই ডিপটা যেমন এখানে আনলে মানে এই স্ক্রিন সাইজের জন্য আপনি যে স্পেসিস টুল করবেন, দেখা যাচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন পুরাটা এই সার্চের ভিতরে ওই স্ক্রিন সাইজে গেলে সার্চের ভিতরে ফন্ট সাইজ যা আছে তার 50% করে দিলেন, তখন অটোমেটিক এটা ছোট হয়ে যাবে, কারণ এটা তো এই ডিপটা তো ওর ভিতরেই আছে। ঠিক আছে, আশা করা যায় এখন সব পারা যাবে। তাহলে আজকে এখানে শেষ করি। এই যে এখানে একটা হোভার ইফেক্ট আছে, এটা হোভারে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই এই পিএইচডিটা নিয়ে যাবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে এই পিএইচডিটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে আসা। ভিডিও